জোট ছাড়তে হবে, তাহলেই আমরা ইন্ডিয়া জোটে থাকবো, না হলে থাকবো না। দেখুন, এটা তো কংগ্রেসের উদ্দেশ্যে উনি বলেছেন। কংগ্রেস কার সাথে জোট রাখবে, কার সঙ্গে জোট থাকবে, রাখবেন না, সেটা কংগ্রেসের নেতৃত্ব ঠিক করবে। এটা তো আমি উত্তর দিতে পারি না। তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যে আপনি দয়া করে আরএসএসের সঙ্গে বা জোটটা ছাড়ুন। গোটা দেশ এখন প্রস্তুত হচ্ছে বিজেপি বিরোধী একটা লড়াইয়ের জন্য। 2024-এর লোকসভা ভোটকে আমরা বামপন্থীরা মনে করছি এটা আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতা লড়াই চলছে, আরএসএসের হাত থেকে, বিজেপির হাত থেকে দেশকে মুক্ত করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে গতকাল সরকারি প্রোগ্রামে রাজনৈতিক ভাষণ দিলেন। গোটা ভাষণে বিজেপিকে নিয়ে কোনো কথা নেই, কাউকে নিয়েই কথা থাকা উচিত না, কারণ সরকারি প্রোগ্রাম, সরকারি মঞ্চ। উনি না দলীয় মঞ্চ থেকে অন্য দলকে গালাগাল দেবেন, সরকারি প্রোগ্রামে সরকারের কথা বলবেন। যাই হোক, উনি যা বললেন, যদি বা কোনো দলের বিরুদ্ধে রাজনৈতিক কথা বলে থাকেন, সিপিএমের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে ওনার যত ক্ষোভ, মোহাম্মদ সালিমের বিরুদ্ধে, অধীর চৌধুরীর বিরুদ্ধে, রাহুল গান্ধীর বিরুদ্ধে ওনার যত বক্তব্য, মোদির বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, বিজেপির বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। আসলে আমাদের বাংলায় রাজনীতির ভারসাম্য যত পাল্টাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ভারসাম্য তত নড়ে যাচ্ছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আবার ঠিক করুন, আপনি এই লড়াইয়ে কাদের সঙ্গে থাকবেন, কোন দিকে থাকবেন। গোটা দেশ কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে, চিনতে পারছে। আজকে আসাম একটা বিজেপি শাসিত রাজ্য, সেখানে গিয়ে রাহুল গান্ধীর যাত্রাকে যে ধরনের বাধার সামনে পড়তে হয়েছে, বাংলা একটা বিজেপি বিরোধী রাজ্য, এখানে প্রায় একই রকম বাধার সামনে পড়তে হচ্ছে। এরপরে কি গোটা দেশের মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তার বাকি থাকছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বিপদ এলে আমি সবার পাশে দাঁড়াবো, বিজেপি এখানে আর কাউকে দরকার নেই, বিজেপিকে ঢোকার জন্য আমি। হ্যাঁ, বিপদে উনি তো পাশে দাঁড়িয়েছেন। ভোটের আগে বাবুল সুপ্রিয় বলেছিলেন এনআরসি করে বাংলা থেকে গরিব মুসলমানদেরকে বাংলাদেশ পাঠাবেন, আর তার বিরুদ্ধে লড়াই করছিল আনিস খান। মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসে কি করলেন? আনিস খানকে খুন করলেন পুলিশ পাঠিয়ে। যে আনিস খানের কবরের ওপর দিয়ে এখন বাবুল সুপ্রিয় লালবাতি গাড়ি যায় এই বাংলায়। দেখলাম তো ওনার পাশে দাঁড়ানোর নমুনা। যে ছেলেটা এনআরসির বিরুদ্ধে লড়ছিল, সেই 19 বছরের ছেলেটা এখন কবরের তলায় শুয়ে আছে। আর যে আসানসোলে ইমামের ছেলেকে খুন করেছিল, আসানসোলে দাঙ্গা করেছিল, এখানে এনআরসির ভয় দেখাতো, সে এখন আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না। তার আগে সে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী হয়ে গেল, সে এখন আনিসের কবরকে মারিয়ে তার লালবাতি গাড়ি চলে যায়। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিজেপির বিরুদ্ধে দাঁড়ানো। আমরা দেখলাম তো না দাঁড়ানোর নমুনা। আজকে ঐতিহাসিক পদযাত্রা বলা যায়, যেখানে কংগ্রেসের সঙ্গে এবং এই রাজ্যে যে প্রেক্ষাপটে যুক্ত হয়েছে বামফ্রন্ট, তাহলে কি যে ভোটটা উচিত আছে বামের ভোট রামে গিয়েছে, সেটা কি সম্পূর্ণ ফিরবে? শুভেন্দু অধিকারী কি বামে ছিল, এখন রামে গেছে? এই যে মুকুল রায় থেকে শুরু করে, অর্জুন সিং থেকে শুরু করে গোটা তৃণমূল কংগ্রেস, ওটা কি বাম থেকে রামে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের জন্ম হয়েছিল আরএসএস এর গোডাউনে, আর ওনার দলের লোকগুলোই কখনো আরএসএস এর কাছে, কখনো আবার তৃণমূল কংগ্রেসে বেরিয়ে। দেখুন, ভোট কারো কেনা নয়, ভোট রামেরও কেনা নয়, বামেরও কেনা নয়, তৃণমূলেরও কেনা নয়, ভোট কারো বাবার সম্পত্তি নয়। মানুষের ভোট মানুষ দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন। এবং মানুষ যদি চোখের সামনে দেখতে পান, তারা যদি মনে করেন যে আমরা মানুষের লড়াই আন্দোলনের পাশে আছি, আমরা মানুষের দাবি দেওয়া চাহিদা পূরণ করতে সক্ষম, যোগ্য, তাহলে মানুষ আমাদেরকে সমর্থন করুন। আমরা মানুষের কাছে আবেদন করছি। এবং আপনাদেরকে একটা কথা বলছি, দেখবেন মোদী অমিত শাহরা বলে, ঘুরে ঘুরে বলে বেড়ায় যে আমরা বিজেপি একদলীয় সরকার তৈরি করব, আমাদের শক্তিশালী সরকার। আর বিরোধী জোটকে দেখে কটাক্ষ করে যে ওরা কোয়ালিশন সরকার তৈরি করবে, কোয়ালিশন সরকার দুর্বল সরকার হবে। 2004-এ যখন এই কোয়ালিশন সরকার দেশে তৈরি হয়েছিল, এই বামপন্থীদের সমর্থনে, যখন কংগ্রেসের সরকার তৈরি হয়েছিল, ইউপিএ সরকার তৈরি হয়েছিল, আমাদের এই কোয়ালিশন সরকার ভারতকে 100 দিনের কাজ দিয়েছিল। কোয়ালিশন সরকার ভারতকে রাইট টু এডুকেশন দিয়েছিল, রাইট টু ইনফরমেশন দিয়েছিল, আদিবাসী মানুষকে অরণ্যের অধিকার দিয়েছিল আমাদের কোয়ালিশন সরকার। আর মোদির একদলীয় সরকার কি দিয়েছে? গঙ্গা দিয়ে ভাসমান বেওয়ারিশ লাশ দিয়েছে একদলীয় সরকার। 116 টাকার পেট্রোল, 105 টাকার ডিজেল দিয়েছে, 200 টাকার কেরোসিন তেল দিয়েছে ওর একদলীয় সরকার। একটা একদলীয় সরকার চাইলে খেটে খাওয়া মানুষের জন্য 100 দিনের কাজটাকে 200 দিন, 200 দিনের কাজটাকে 300 দিন করতে পারতো। তার বদলে একদলীয় সরকার, যে মানুষ কাজ করেছেন 100 দিনের, তার মজুরি পাওয়াকে বন্ধ করে দিয়েছে একদলীয় সরকার। সুতরাং একদলীয় সরকারের নমুনা আমাদের জানা রয়েছে। মানুষের কাছে আবেদন করছি, জোট সরকার ভারতকে কি দিতে পারে তা মানুষ দেখেছেন, যেন তাদের সেই সরকারকে আবার সুযোগ দেয়।